বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা সেবা নিয়ে যতটা আশার খবর রয়েছে ততটা হতাশার খবরও রয়েছে। ক্যান্সারের চিকিৎসা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, কিন্তু 2005 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পেয়েছিল ক্যান্সার বিভাগ। তার সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে এসেছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের বাকি পরিচয় দেওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্সার বিভাগটি স্যারের হাতেই প্রতিষ্ঠা পেয়েছিল এবং অনেকটা বছর পর স্যার আবার সেই একই বিভাগে ফিরেছেন। স্যারের পরিচয়, তিনি বর্তমানে চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে সিনিয়র কনসালটেন্ট স্কয়ার ক্যান্সার সেন্টার। স্যার, শুরুতেই একবারে জানতে চাই যে এই যে আপনার হাতে প্রতিষ্ঠা পাওয়া ক্যান্সার বিভাগ এবং আমরা গণমাধ্যমের অনেকটা খবরে দেখলাম যে আপনি আবার ফিরেছেন, এই কত বছর আপনি ছিলেন না বা কেনই বা ছিলেন না এই বিভাগে? আপনাকে ধন্যবাদ। প্রথমত শুরুর গল্পটা বলি। জি। আমি ছিলাম একজন সরকারি কর্মকর্তা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কাজ করতাম, সহকারী অধ্যাপক ছিলাম ওখানে। কোন সালের কথা স্যার? এটা হলো 2004 সালের কথা। 4 সালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট তখন একটি প্রকল্প ছিল। আমি 93 সালে ওখানে যোগ দিই। ওখানে ওই প্রকল্পটাকে পরবর্তী পর্যায়ে রাজস্ব খাতে নিয়ে যাওয়া হয়। তো ওখানেও কিন্তু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে প্রথম যখন রেডিওথেরাপি মেশিন আসে তখন ওইখানকার আমি ওই বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলাম। ওইটা আমার আসলে জীবনের প্রথম চাকুরি। পরবর্তীতে আমি আবার কিছু সময়ের জন্য পোস্টিং নিয়ে ঢাকার বাইরে যাই, সেটা হলো বিশেষ হেলথ কেয়ারের সার্ভিসে। তো 2004 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তখন অধ্যাপক এম এ হাদি ছিলেন, উনি আমার শিক্ষক ছিলেন এবং উনারই আসলে উপর্যুপরি আগ্রহে আমি বিশ্ববিদ্যালয়ে যোগ দিই এবং উনি চাচ্ছিলেন যে ওখানে একটি ক্যান্সার বিভাগ তৈরি হোক। আচ্ছা। তো সে কারণে আমার ওখানে যাওয়া। তো যাওয়ার পর আমি কোনো ডিপার্টমেন্ট খুঁজে পাই না, কোনো কিছুই খুঁজে পাই না। মেডিসিন ডিপার্টমেন্টের অধীনে একটি মাত্র সহযোগী অধ্যাপকের পদ হিসাবে আমি যোগ দিই ওখানে। তারপর প্রক্রিয়াটা শুরু হলো। আমাকে বিশেষ সুবিধা দেওয়া হলো যে আমি একাডেমিক কাউন্সিলে আমাদের বিভাগের প্রস্তাবনাটা উত্থাপন করলাম, সেটা সিন্ডিকেটে অনুমোদিত হলো এবং সেটা আবার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অনুমোদন প্রয়োজন হয় কোনো বিভাগ সৃষ্টি করার জন্য। সেটা করার পরে 2005 সালে আমি বিভাগের প্রথম চেয়ারম্যান হই। আচ্ছা, ওটা হলো প্রথম 2005 সালে। তো তখন কি পিজি হাসপাতাল ছিল? না, তখন ছিল, ওইটার নাম তখন ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয়। তখন এটা মেডিকেল বিশ্ববিদ্যালয় 2005 সালে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। তো এখন তো নামটা আরেকটু পরিবর্তন হয়েছে। তো সেই সময় খুব কম জায়গার মধ্যে ওই জিনিসগুলো ছিল। তো তখন অধ্যাপক এম এ হাদি আসলে সবচেয়ে বেশি সহযোগিতা করেন। ওখানে আমরা তখন ফেলোশিপের ট্রেনিং করে শুরু করি। আবার পাশাপাশি এমফিল ডিগ্রি ছিল, সেটাকে আমরা এমডি ডিগ্রিতে কনভার্ট করি। এমডি অনকোলজি চালু করা হয় ওখানে এবং কারিকুলাম তৈরি করা হয় বাংলাদেশের অন্যান্য জায়গার সাথে এটাকে করার জন্য। মানে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা শিক্ষা। বিশ্ববিদ্যালয় তো এটা শিক্ষা, চিকিৎসা প্লাস শিক্ষা দুটোই ছিল। এবং ওখানে ক্যান্সার রেজিস্ট্রি আমরা চালু করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা শুরু করেছিলাম। এটা 2010 সালে আমি ওখান থেকে চলে আসতে হয় আমাকে, এবং চলে আসার প্রধান কারণ হলো আমি আগে যে সময় ছিলাম, পরবর্তীতে একটি নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে। ওই সময়টাতে আমার সাথে এরকম অনেক শিক্ষককে ওই বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতে হয়। কতজন তাও আনুমানিক মনে আছে? তাও 30-40 জনের কম না। 30-40 জনের মধ্যে এদের অনেকের এখন 65 বছরের বেশি বয়স হয়ে গেছে, অনেকের 65 ছুঁই করছে, অনেকের একটু কম আছে। ওই যতজন গিয়েছিল, আপনি যেমন ফিরলেন, এরকম আর কেউ ফিরেছে কিনা? হ্যাঁ, আরও অনেকে ফিরেছে। ওই আমাদের যে গ্রুপ যাদের বয়স 65-র নিচে আছে তারা ফিরেছেন। আচ্ছা, কিন্তু মানে আমার প্রশ্ন হচ্ছে যে মানে সরকার পালাবদল যে হয়, এর সাথে সাথে এই পরিবর্তনগুলো আমরা অনেক খাতেই দেখি। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনের সঙ্গে এটা যায় কিনা, বা আপনাদেরকে কিভাবে আসলে বাদ দেওয়া হলো, কোন তকমা লাগিয়ে বাদ দেওয়া? বিশ্ববিদ্যালয়ের আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেনি। আপনি যদি
বিশেষ হেলথ ক্যাডারের ক্ষেত্রে দেখে থাকেন এরকম কোনো ঘটনা মানে অ্যালিগেশনটা কি দেয়া হয়েছিল আপনার? এরকম এলিগেশন তো আপনাকে যে কোনো একটা এলিগেশন দিতেই পারে, দেয়া যায়। যে কেউ আপনাকে এলিগেশন দিয়ে আপনাকে একটা জায়গাতে করতে পারে। তো কোনো একটি মিডিয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনাদেরকে যে এখানে ধরুন আমি কতগুলো নাম উচ্চারণ করলে আপনি বুঝতে পারবেন, সেটা হলো অধ্যাপক সাহেব আক্তার। উনিও কিন্তু এই সময় ওনাকে আচ্ছা। বিদায় করে দেওয়া হয়। ওনার তো এখন সময় নেই, ফেরার সমানে ওনাদের বয়স 65-র উপরে হয়ে গেছে। এরকমভাবে আপনি মতিউর রহমান মোল্লা, অধ্যাপক মতিউর রহমান মোল্লা, মেডিকেল অফিসিয়াল সার্জারি যিনি আচ্ছা। বাংলাদেশের জনক, ওনারও বয়স নেই। ওনার বয়স নেই। তো এই ধরনের অনেকগুলো মানুষ আছে যারা দেখবেন যারা এখানে ফিরেছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত চিকিৎসক এবং একাডেমিকভাবেও তাদের কিন্তু কমপক্ষে একের অধিক ডিগ্রি আছে, জি, পোস্টগ্রেড ডিগ্রি আছে। এই মানুষগুলো, মেধাবী মানুষগুলো এই সময়টাতে চলে যেতে হয়েছিল। তো এটা বাংলাদেশে আর কোথাও কিন্তু ঘটেনি, শুধুমাত্র এখানেই ঘটেছে। তাহলে আপনার এই ফেরার প্রক্রিয়াটা আসলে কি ছিল? কিভাবে আমরা ফিরলেন? যেটা করেছিলাম যে ওই সময়টাতে যেহেতু আমরা হাইকোর্টে মামলা করি, এটা সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা মামলা করি। এই মামলার প্রেক্ষিতে কিন্তু মামলার রায়টা হয়েছে কিছুদিন আগে। ওই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। আচ্ছা, ওটা হলো ওটার মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো শিক্ষক ফিরে আসেন, যাদের সময় ছিল না তাদেরও মর্যাদাটা ফিরে দেওয়া হয়, ইত্যকার অনেকগুলো জিনিস হয়। কিছু কিছু রায় বিগত সরকারের সময় হয়ে যায়। কেউ কেউ বিগত এই একই রকম বিষয়ে কেউ কেউ বিগত সরকারের সময় রায় পায়, কিন্তু ফিরতে পারেনি। ফিরেছে, কেউ ফিরেছে। তার মধ্যে সংখ্যা খুবই কম, একজন বা দুজন ফিরেছেন। এবং তারা যে পদ্ধতিতে ফিরেছেন, আমাদের ফেরাটাও হাইকোর্টের রায় থেকে একই রকমভাবে আমরাও ফিরেছি, একইভাবে ফিরেছি। কিন্তু এই যে এত বছর যেখানে ছিলেন না, যেমন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে দেখলাম যে যারা বিগত 15, 16, 17 বছরে যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, তাদেরকে ওই ভূতাপেক্ষ পদোন্নতি বা আর্থিক সহায়তা সব কিছু তারা ফিরে পেয়েছেন আর কি, এটি রায়ের মাধ্যমে পেয়েছেন। আপনাদের এখানে কি প্রক্রিয়া কি কিনা? একই প্রক্রিয়া বাংলাদেশে যেখানে যেটা হয়েছে, প্রক্রিয়াটা একই ধরনের প্রক্রিয়া। আদালত যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, সে একই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন। এখানে বিষয়টা হলো যে ধরুন আমি যে 2010 সালে এখান থেকে চলে গেলাম, তো চলে যাওয়ার পরে আসলে আমি কি করেছি সেটা হলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের প্রফেশনালদের কাজ ইয়েটা কি। ইন্টারেস্টিং সাইড হলো যে আমার সাথে আমার সহধর্মিণীও কিন্তু একই সময় এইখান থেকে আমাদেরকে চলে যেতে হয়। আচ্ছা, উনি ছিলেন গাইনির সহকারী অধ্যাপিকা, ওই সময়টাতে এফসিপিএস করা ছিলেন, ডিজিও করা ছিলেন, ওনাকেও চলে যেতে হয়। উনিও গভর্নমেন্টে ছিলেন, আমাদের বিসিএস হেলথ ক্যাডারের অফিসার ছিলেন। আমরা সরকার থেকে যথাযথভাবে চাকরি ছেড়ে আসি এখানে। তো দুজনের যখন একসাথে চাকরি চলে যায়, তখন কিন্তু পত্রপত্রিকাতে এমনভাবে দেয়া হয়েছিল যাতে করে আমরা যেন অন্য কোথাও যেখানে জবের জন্য চেষ্টা করতাম সেখানে যেন আমরা জব না পাই, আচ্ছা, এরকম একটা পরিস্থিতি ছিল। এবং কিন্তু ইন্টারেস্টিংলি সবাই কিন্তু চূড়ান্তভাবে অনেক ভালো ভালো জায়গায় কাজ করেছেন। আমি চলে যাই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে, ওখানে ক্যান্সার ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি যোগ দিই। ওখানে আমি যেখানে মেডিকেল ইউনিভার্সিটিতে আমি এমডি অনকোলজি ডিগ্রি চালু করেছিলাম আমার হাতে, সেই একই ডিগ্রি কিন্তু বাংলাদেশের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ হিসাবে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চালু করা হয়। বাংলাদেশের ঢাকাতে যখন চিকিৎসকদেরকে, শিক্ষার্থীদেরকে 10,000 টাকা করে দেয়া হতো, সেই একইটা কিন্তু আমরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে 20,000 টাকা করে দিতাম, কারণ যেহেতু ওদেরকে দিয়ে আমরা কাজ করাবো। বাংলাদেশে ওটাই ছিল হাইয়েস্ট, ওই সময় হাইয়েস্ট আমরা দিতাম। তো ওই সময় আমি ওইটারই আবার কোর্স ডিরেক্টর হই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ক্যান্সার সেন্টার, ওখানে একটা চমৎকার ক্যান্সার সেন্টার আছে, ওইটা কিন্তু চমৎকার একটি পরিবেশ। তো ওই একটা শিক্ষাটা ওখানেও কিন্তু ছড়িয়েছে। তো ওখানে আমরা কিন্তু চেষ্টা করেছি যে ওখানে আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, সব ধরনের চিকিৎসা সেবা কিন্তু খাজা ইউনুস আলী মেডিকেল ছিল। তো এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। স্যার, এখন জানতে চাই যে আমরাও যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক বছর পর যাই, যেমন আমার বাড়ির পাশেই বিশ্ববিদ্যালয়, কিন্তু গেলে কিন্তু স্মৃতিকাতর হই। আর আপনার যাওয়াটার গল্পটা আসলে সেরকম না, আপনি ছিলেনই না, মানে থাকতে পারেননি। মানে এই ফেরার পরে মানে আপনি কতটা স্মৃতিকাতর হয়েছেন বা কেমন লেগেছে? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একটু লিঙ্কটা করে দিই। এর আগে আমার সুবিধা ছিল, আমি সিলেটে
সিলেট নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল আমার হাতে হয়, সেখানেও কিন্তু অনেকগুলো মানুষ এখন প্রতিদিন চিকিৎসা পায়, রেডিওথেরাপি পায় 50 জন। এটাও আমার একটা মনের ইচ্ছা ছিল যে ঢাকার বাইরে একটু কাজ করার ইচ্ছা, যদি কিছু মানুষ উপকৃত হয় সেটা হলো। তারপরে কিন্তু আরেকটা জায়গা আমার দ্বারা শুরু হয়েছে, সেটা হলো আসানিয়া মিশন উত্তরাতে যে আচ্ছা, ক্যান্সার হসপিটাল আছে, ওইটাও কিন্তু শুরু আমার হাত দিয়ে হয়। তো আমি এই দিক থেকে অনেক ভাগ্যবান। মানে আমি অনেকগুলো প্রথম রুগী আমার হাত দিয়ে চিকিৎসা, ইভেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে, এবং স্কোয়ারেও কিন্তু রিসেন্ট একটা আপডেটেড মেশিন আমরা শুরু করেছি প্রথম এই কয়েকদিন আগে, সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে যোগ দেওয়ার আগে শেখানো হয়েছিল। তো এটা আপনি সত্যি বলেছেন। তাহলে আপনি কীরকম ফিল করছেন যদি এই কথাটা জিজ্ঞেস করেন? এটা ইটস অ্যান ইমোশনাল, কারণ যে প্রতিষ্ঠা, যে জিনিস আপনার হাতে তৈরি হবে তার জন্য আপনার কষ্ট বা অনুভূতি অন্যরকম হবে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি কি করছি, আমি সারাক্ষণ কাজ করছি আসলে, যে কিভাবে এটা শিক্ষার মান ঠিক রাখা যায়, কিভাবে সার্ভিসগুলোকে এনশিওর করা যায়, সার্ভিসগুলোকে ডেভেলপ করা যায়। কিন্তু স্মৃতিকাতরতা যদি বলেন, আমার আর কোনো কিছু মাথায় নেই। আমার একটাই চিন্তা, কিভাবে এটাকে ঠিক আরও উন্নত করা যায়, কিভাবে এটাকে বিশ্বমানে নেওয়া যায়। আগে তো আমরা এটা বিভাগ করেছিলাম, আমি এখন এটাকে একটা ক্যান্সার, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ক্যান্সার ইনস্টিটিউট করতে চাই। আচ্ছা, সেটাই সম্ভব? সেটা সম্ভব, কারণ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো ইনস্টিটিউট আছে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে অনেক ইনস্টিটিউট আছে, আপনি জানেন। জি। তো একই রকমভাবে কিন্তু বিএমইউ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট করার কিন্তু প্রথম দিন থেকে আমার মধ্যে একটা স্বপ্ন কাজ করছে যে এটা আমি করতে আমি চাই। একেবারে আমাদের আলোচনার একটু বাইরের আলোচনা করি। এই যে মানুষ যেভাবে তার জীবনকে চিন্তা করে, সৃষ্টিকর্তা সেভাবে চিন্তা করে না, চিন্তাটা একেবারে আলাদা। হয়তো অনেক সময় মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ে থাকলেই তো আরও বেশি মানুষকে সেবা দেয়া যেত, কিন্তু একটা পরিস্থিতির কারণে আপনি বাংলাদেশের অনেকগুলো জায়গাতে গেলেন, অনেক ধরনের মানুষ সেবা পেল, অনেকগুলো সেন্টার চালু হলো। এটা আপনার কেমন লাগে? না, এটা এই অনুভূতি অদ্ভুত। আমি যখন এখান থেকে চলে আসি, ওই সময়টাতে যিনি উপাচার্য ছিলেন উনি আমাকে বলেছে, তোমার তো আর কোনো সমস্যা হবে না, তোমাদের তো কোনো সমস্যা হবে না, তোমরা অনেক বড় বড় চাকরি পেয়ে যাবে, অনেক বেতনে চাকরি করতে পারবে। কথা কিন্তু আসলেই সত্য ছিল, কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ে যে টাকা বেতন পেতাম, আমি প্রথমে যেখানে চাকরি, এত টাকা বেতন আমি আসলে চিন্তাও করিনি। বটে। যেখানে আমি খাজা ইউনুস আলী মেডিকেল যখন গেলাম, তখন কিন্তু আমি চিন্তাই করিনি যে একসাথে একটা ডাক্তারকে এত টাকা বেতন দিয়ে কেউ রাখতে পারে, আমি চিন্তা করিনি। তো একই রকমভাবে যখন স্কোয়ারে আসলাম, অন্য জায়গায় কাজ করলাম, তো সব জায়গাতে কিন্তু ওই উপাচার্যের কথা মাঝে মাঝে মনে পড়ে যে উনি তো আসলে ঠিকই বলেছিল, কারণ উনি জানতেন যে কোনো কারণে গিয়ে মানুষগুলোকে তাকে বিদায় করে দিতে হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা মানুষই, আপনি যেমন আমাদের মহিবুল আজিমকে চিনেন, জি। আপনি অবাক হয়ে দেখবেন যে প্রত্যেকটা মানুষ অসম্ভব যোগ্য ছিল। তো এখন যে কথাটা বললেন, এটা আসলে আনন্দ। মানে আমি কিভাবে চিন্তা করেছি যে আপনি কোনো বিপদে যখন পড়েন না কেন, যখনই পড়েন না কেন, সেই সময়টাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, যদি আপনার মাথায় যদি মানুষের কল্যাণ থাকে, মানুষের উপকার করা থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে আপনাকে, এবং এটা গ্রহণ করার মানসিকতাটাও জরুরি। না, আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেটা ছিল, এবং আমি কিন্তু সেই সার্ভিসগুলো কন্টিনিউয়াসলি দিতে পেরেছি। এই কারণে ওই অঞ্চলে, আপনি রাজশাহী অঞ্চলে কিন্তু খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ কিন্তু একটা নামকরা প্রতিষ্ঠান, এবং ওখানে কিন্তু একটা ডিগ্রি চালু আছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ওই অঞ্চলের ছেলেমেয়েরা এমডি, আমি কিছুদিন আগে রংপুর গিয়েছিলাম, আমি দেখলাম যে ওখান থেকে পাশ করা ছেলেমেয়েরা ওখানে আছে। তো এটা আসলে আমার জন্য আমাকে অনেক বেশি আনন্দ দেয়। এখন ইনস্টিটিউটের কথা যে বলছেন, তারও আগে জানতে চাই যে আপনি এত বছর পরে ক্যাম্পাসে ফিরে আপনার বিভাগটাকে কেমন দেখতে পেলেন, কি অবস্থায় পেলেন? হ্যাঁ, বিভাগটাতে যেটা আমি দেখতে পেলাম, একটু দুর্দশাগ্রস্ত, একটু আগোছালো হয়তো, মানে আমার মাথায় যেভাবে চিন্তা করে ঠিক জিনিসগুলো, সেই সব জিনিসগুলো ঠিক সেই জায়গায় নেই। জিনিসগুলো আমি হয়তো জিনিসটাকে যেভাবে ভাবতাম, কারণ আমি আসার সময় বিশ্ববিদ্যালয় এই বিভাগের জন্য সরকার থেকে 25 কোটি টাকা বরাদ্দ করিয়েছিলাম শুধু বিভাগের জন্য, সে টাকাটা ছিল, এবং তারাও সে পরে এই টাকাটা খরচ করতে পারেনি। আচ্ছা। ওখানে 2008 সালে আমরা, মানে 6 সালের দিকে আমরা প্রথম আমি চিন্তা করলাম যে অ্যাটমিক এনার্জি কমিশন যেটা আছে বাংলাদেশে, তার সাথে মিলে একটা পেট সিটি স্ক্যান নিয়ে আসা, আমাদের বিভাগের সাথে কাজ করার জন্য। বিশ্ববিদ্যালয়কে যখন বললাম যে আমি একটা ক্যান্সারের মেশিন আনতে চাই, ডিপার্টমেন্ট ডেভেলপ করতে চাই, তখন তারা বললেন যে ওনাদের এই অর্থ নাই, মেশিনের অনেক দাম। তখন ওইটা সরকার থেকে বরাদ্দ করানো হলো 25 কোটি টাকা।
আচ্ছা। এবং পাশাপাশি একটা বিল্ডিং করতে অনেক টাকার প্রয়োজন হয়। তখন অ্যাটমিক এনার্জি কমিশন কিন্তু এগিয়ে আসলো, তারা বললো যে ঠিক আছে, এটা বেসমেন্ট এবং সব কিছু আমরা করে দেব, শুধু তাদেরকে একটা সাইক্লোট্রন বসানোর জায়গা দিতে হবে। তো বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একটা চুক্তি হলো এবং একটি জায়গা ছিল, সেই জায়গার মধ্যে কোনোভাবেই কাজ শুরু করা যাচ্ছিল না, কারণ সব অবৈধভাবে দখল করা ছিল। তো সেটাও দখলমুক্ত করা হলো, ওই জায়গাতে কাজ শুরু করা হলো এবং ওইখানে কিন্তু মেশিন, একটি রেডিওথেরাপি মেশিন বসেছে এবং আরও 2-3টে মেশিন বসানোর জায়গা আছে এখন। এটা কি এখন ই ব্লকের কথা বলছেন আপনি? এফ ব্লকে, এ ব্লকে, যেখানে এই পেট সিটি স্ক্যানটা হয়। জি স্যার, আমরা আসবো ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে জানতে চাই যে আপনি যে অবস্থায় পান না কেন, এটিকে আসলে ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়া, মানে এই কাজটা কি আসলে অনেক সহজ নাকি এটা একটা জটিল প্রক্রিয়া? খুব বেশি জটিল না, কারণ যদি বিশ্ববিদ্যালয় শুধু যে এটা একটা ইনস্টিটিউট হবে তা না। আমি একটা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় অলরেডি আছে এবং আরও ইনস্টিটিউট কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়াটা খুব জরুরি। সেটা মেডিকেল এডুকেশন ইনস্টিটিউট, সেটা ট্রান্সপ্ল্যান্ট সার্জারি ইনস্টিটিউট, অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোর জন্য আসলে কিন্তু ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় হতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো খুবই স্পেশালাইজড এরিয়া, তাকে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট আছে। তো এটাও কিন্তু এখানেও সম্ভব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি আছে সেটি কোন ইনস্টিটিউট আছে? সেটি একটি বিশেষ এলাকার জন্য একটা বিশেষ ইনস্টিটিউট করা হয়েছে, কিন্তু অন্যান্য ইনস্টিটিউট, যেহেতু আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তো কেন মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পারবে না? একই তো। বরং পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে তো আসলে ইনস্টিটিউটের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো সেটা আমাদের এখানেও সম্ভব, কারণ আমাদের এখানেও জায়গা আছে। আপনি দেখেন ওই বিল্ডিংয়ে যেমন কিছু কিছু জায়গা আছে, যেমন ক্লিনিক্যাল অনকোলজি আছে, সার্জিক্যাল অনকোলজি আছে, গাইনি অনকোলজি আছে। সবাই মিলে আমরা একটা ইনস্টিটিউটে চিন্তা করা, বিভিন্ন এডুকেশনগুলোকে একত্র করা, টিউমার বোর্ড চালু করা, তারপরে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে সাইবার নাইফ নিয়ে আসা, যাতে করে স্পেসিফিক ট্রিটমেন্টগুলো দেওয়া যায়, ব্রেন টিউমার, লিভার ক্যান্সারের চিকিৎসাগুলো করা, যেগুলো আমরা করতে পারি না, আমাদের রোগীগুলো সব বাইরে চলে যাচ্ছে। আরেকটা হলো প্রোটন থেরাপি বসানোর চিন্তাভাবনা করা। এই জিনিসগুলো কিন্তু সরকারি অনুদান এবং বেসরকারি অনুদান দুভাবেই কিন্তু কাজগুলো করা সম্ভব কিন্তু। এবং আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়কে কেন ইনস্টিটিউট করা প্রয়োজন, বিভাগগুলোকে, কারণ হচ্ছে বাংলাদেশকে নেতৃত্ব কে দিবে? বাংলাদেশের চিকিৎসা খাতে নেতৃত্ব দিতে হবে এই বিশ্ববিদ্যালয়কে। মনে করেন একটা লিভার ক্যান্সার ট্রিটমেন্টটা কী হবে, এটা কে ঠিক করবে? একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কী হবে, এটার গাইডলাইন কী হবে? কীভাবে তৈরি করবে, এটা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে হবে। এটা আমাদের বর্তমান উপাচার্য, উনিও একই কথাই বলে থাকেন যে আমরা গবেষণায় আমাদেরকে এগোতে হবে এবং আমাদেরকে থেরাপিউটিক গাইডলাইনগুলো বাংলাদেশে তৈরি করে দিতে হবে, সবাইকে নিয়েই করতে হবে। আমরা নেতৃত্ব দিতে চাই বা আমরা এর সাথে একসাথে সবাইকে মিলে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের জায়গাতে আছে, আপনি যদি পদাধিকার বল বা মানে সেভাবেও যদি চিন্তা করেন, কিন্তু সেটি আসলে এতদিনও কেন হলো না, সেটি তো একটা অনেক বড় প্রশ্ন। অতীতে যা হয়নি, কিন্তু আমাদের তো এখন করার সুযোগ আছে, আমরা এখন করব। যেমন আমাদের একটা বড় জায়গা হলো মানে টিচিং মেথোডোলজি, টিচারদের রিসার্চ মেথোডোলজি শেখানো, টিচিং মেথোডোলজি শেখানো, জার্নালগুলোর ইমপ্রুভমেন্ট করা, গবেষণা কাজগুলোকে ইয়ে করা। আপনি জানেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংটার কতগুলো জিনিসের উপর নির্ভর করে, তার মধ্যে একটি হলো গবেষণা, মানসম্মত গবেষণা তৈরি করা। বিশ্ববিদ্যালয়গুলো যদি বাংলাদেশের মানুষের সমস্যা সমাধানে কোনো কার্যকর গবেষণা করতে না পারে, একটি গবেষণাও না করতে পারে যেটা দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপকার হবে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আমরা যে সরকার যে অনেক টাকা ইনভেস্ট করছে, তো কোনো অর্থ হয় না। আমার ধারণা যে সবার মধ্যে এই মানসিকতা এখন কাজ করছে। আমি যদি আমাদের বিশেষ সরকারের কথা বলেন, যদি ওনার যে কথাটা আমার খুব ভালো লাগে, যে বিশ্ববিদ্যালয়গুলোকে সমাধান দিতে হবে যে বাংলাদেশ স্বাস্থ্য খাত কীভাবে পরিচালিত হবে, বটেই পলিসি দিতে হবে কীভাবে স্বাস্থ্য খাত পরিচালিত, বাজেট কেমন হবে সেটি বিশ্ববিদ্যালয় বলবে, পরামর্শগুলো বিশ্ববিদ্যালয় দিবে। সেগুলোভাবেই পুরো বিশ্ববিদ্যালয় কাঠামোগতভাবে আরও বিস্তৃত হওয়া দরকার এবং ভালোভাবে কাজ করা দরকার। আমার মনে হয় যে সম্ভব, খুবই আমরা ভালো কিছু করতে পারবো। আপনি এখানে নতুন করে যোগদানের আগে মাত্র তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 5ই আগস্টের পরে 1 বছর সময়ও পায়নি, কারণ এখানে অনেকগুলো সময় পার হয়েছে এই পালাবদলের ক্ষেত্রে আর কি। কিন্তু
এই এক বছরে আপনার যতটুকু দেখা বিশ্ববিদ্যালয়ে কতটুকু পরিবর্তন হলো, তার ইচ্ছা মানসিকতা কতটুকু চেঞ্জ হতে পারলো, এই জায়গাতে আপনার বক্তব্য কি? আমি ব্যক্তিগতভাবে যদি বর্তমান প্রশাসনের কথা অথবা সাইদুর রহমান খসরু স্যার যখন এটার উপাচার্য ছিলেন তখন যে কাজটা শুরু হওয়া, উনি তো বেশি সময় পাননি, শুরু করেছেন। এবং বর্তমানে যারা কাজ করছেন উপাচার্য, ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অথবা রেজিস্ট্রার, আমার কাছে মনে হয়েছে যে ওরা অনেক গুছানো একটা কাজ করার চেষ্টা করছে এবং এই বিষয়গুলোই মাথায় রাখছে যে কিভাবে এটাকে গবেষণার নেতৃত্ব দেওয়া যায়, কিভাবে চিকিৎসাগুলোকে সহজলভ্য করা যায়, কিভাবে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড তৈরি করা যায়, এবং কাজকর্মগুলো কিন্তু হচ্ছে, কিন্তু এগুলো দৃশ্যমান কিন্তু আপনার এতে অল্প সময়ের মধ্যে সবকিছু দৃশ্যমান হবে না। যেমন বর্তমান উপাচার্য একদিন বলছিলেন যে তারা অনেক বেশি ফোকাস দিয়েছেন এভিডেন্স বেসড মেডিসিন বা ট্রিটমেন্টের উপরে, এটি তো আসলে দেখা যায় না। রাইট, এটির কতটুকু অগ্রগতি? এটা যথেষ্ট কাজ হচ্ছে, কারণ আমি ঢোকার পরে আমি প্রথম 3টা দিন সময় ব্যয় করলাম হলো মেডিকেল এডুকেশন টিচিং ম্যাথোডোলজিতে। আর এই প্রোগ্রামগুলো রেগুলার হচ্ছে, পাশাপাশি কিন্তু এভিডেন্স বেসড মেডিসিনেরটা হচ্ছে। কারণ আপনি যে চিকিৎসাই দিবেন না কেন সেই চিকিৎসা এভিডেন্স বেস হতে হবে, প্রমাণিত হতে হবে। কোনো আধুনিক চিকিৎসাতে আপনি নিজের মতো করে কোনো চিকিৎসা রোগীকে দিতে পারবেন না। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চিকিৎসাতে আপনি এক একজন ডাক্তারের কাছে যখন একটা চিকিৎসার জন্য যাবেন, উনি এক একজন এক এক ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন। এটাও কিন্তু অন্যতম একটা কারণ যে কেন আমাদের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ চিকিৎসকদের সিদ্ধান্তগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে এভিডেন্স বেসড মেডিসিন যদি সবাই ফলো করেন তাহলে কিন্তু সবাই কিন্তু থেরাপিউটিক ডিসিশন একই দিবেন, ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হবে না। যদি আমি কোনো কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে কাজ করতে না পারি বা ছুটিতে থাকি, আমার যিনি সহকর্মী আছেন পরবর্তীজন, উনি কিন্তু ওই একই চিকিৎসা রোগীকে দিবেন। বটে, এই জন্য এভিডেন্স বেসড মেডিসিনগুলো কাজ করছে, কিন্তু খুব আমি মনে করি যে এটা দৃশ্যমান হতে সময় লাগবে। বা আমি যদি আপনি যাকে বলি ট্রান্সলেশন, মানে এটা রিফ্লেকশন হতে, যদি আমরা রিফ্লেকশন হতে টাইম লাগবে, কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করছে। ধরে নিলাম যে আমরা ইনস্টিটিউট হয়ে গেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এই যে জাতীয় গবেষণা ইনস্টিটিউটের, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের লোড কতটা কমবে, মানুষের আস্থার জায়গাতে এই ইনস্টিটিউট যদি আসলে নেতৃত্বের আসনে যেতে পারে, এটির প্রভাব জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটেও কতটা পড়তে পারে বলে মনে করেন আপনি? এটা আমি মনে করি যে আমরা একটা মানে সিনার্জিস্টিক ইফেক্ট হবে, যে সামঞ্জস্যপূর্ণভাবে একজন পরিপূরক, সম্পূরক পরিপূরক, কেউ কাউকে সহযোগিতার মাধ্যমেই হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিন্তু মূল কাজ কি? মূল কাজ হলো শিক্ষা এবং প্রশিক্ষণ, মানুষ তৈরি করা, এবং বিশেষজ্ঞ তৈরি করা, মানে যাতে আন্তর্জাতিক মানে বিশেষজ্ঞ তৈরি করা, এবং পাশাপাশি সেবা দেয়া। তাদের জন্যই এই বিশেষজ্ঞদের প্রশিক্ষণকালীন সময়ের জন্যই ল্যাবরেটরি হিসেবে হাসপাতাল তৈরি করা আধুনিক মানের। সেজন্যই আমরা চিন্তা করছি যে এখানে আধুনিক সাইবারনেট মেশিন থাকা দরকার। আমরা চিন্তা করছি প্রোটন থেরাপি। বিশ্বে যে সমস্ত টেকনোলজি সবার আগে আসে সেগুলো এখানে অ্যাভেলেবেল হওয়া উচিত, কারণ না হলে মানে যারা প্রশিক্ষণার্থী থাকবে তারা কোত্থেকে শিখবে? তারা যদি অন্য দেশে যায় দেখবে যে তাদের চিকিৎসা, আমরা এখানে এই পর্যন্ত আসছি, অন্য দেশ কিন্তু দেখা গেছে আরও 20 বছর এগিয়ে গেছে। তার মানে আমরা সবসময় পিছিয়ে থাকবো। তো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাথে আমরা কিন্তু একসাথে কাজ করব, সব কাজেই একসাথে কাজ করব, যাতে করে সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কিন্তু রুগীর ক্ষেত্রে যদি আপনি রুগীর বিবেচনা করেন, রুগীর সেবার ক্ষেত্রে অবশ্যই অনেকখানি উপকার হবে। আর সবচেয়ে বেশি যেটা লাভ হবে, শৃঙ্খলা তৈরি হবে, যে আমরা এই খাতে সেবাগুলো কিভাবে হবে, রুগীরা যাতে কনফিউজ না হয়ে যায়। এবং সারা বাংলাদেশে অন্যান্য জায়গাতেও কিন্তু মানে পাশাপাশি কিন্তু মেশিন অ্যাভেলেবেল করতে হবে, সেবা ব্যবস্থাপনা করতে হবে। আপনি জানেন যে 8টা মেডিকেল কলেজ, এর মধ্যে রাজশাহী আছে, রংপুর আছে, যেগুলোতে কিন্তু এটা ক্যান্সারের বিশেষ ইউনিট হচ্ছে। তো সে জায়গাগুলোও কিন্তু চালু হলে আমি মনে করি যে সেবার মান আরও বৃদ্ধি পাবে। কিন্তু সব জিনিসগুলো একটি কোঅর্ডিনেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে যদি হয় তাহলে বাংলাদেশ উপকৃত হবে। কিন্তু স্যার, মানে বিগত সময় থেকে আমরা দেখেছি যে এই যে একটা আশার আলো দেখানো হয়েছে, বাংলাদেশের 8টি বিভাগে 8টি ক্যান্সার সেন্টার যদি এটার সাথে অ্যাফিলিয়েটেড অনেক রোগের চিকিৎসা আসলে হবে, মানে এটি কেন আলোর মুখ দেখছে না? মানে এটি কি আসলে জনবলের সংকটের কারণে, ইচ্ছার অভাব, বাজেটের ঘাটতি? আপনি কি মনে করেন এই জায়গাতে আপনাদেরও তো নেতৃত্ব দেওয়ার সময় এসছে এখন? আমরা এর মধ্যে একটা মিটিং হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে, ওখানে বিশেষ সহকারীও ছিলেন, ওখানে আমিও ছিলাম।
তো সরকার একটা উদ্যোগ গ্রহণ করছে যে যত দ্রুত সম্ভব ওখানে মেশিনপত্র সরবরাহ করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে এবং এটাকে পূর্ণাঙ্গ চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা খুবই স্লো। প্রক্রিয়াটা দ্রুততম সময়ের মধ্যে না করতে পারলে আমার নাহলে এটা চালু করা সম্ভব হবে না। কারণ হচ্ছে এখানে অনেক জনবলের প্রশ্ন আছে, মেশিনারি আনার প্রশ্ন আছে, মেশিনারি একটা রেডি থেকে মেশিন সেট করতে অনেক সময় লাগে এবং মেশিন চলে আসার পরও 5-6 মাস লেগে যায় এটা চালু করতে। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে এই ক্যান্সার চিকিৎসা বা সেবার পলিসিটা কি হওয়া উচিত, বা সেই পলিসি তৈরির ক্ষেত্রে মানে আপনারা কোথায় থেকে কাজ শুরু করছেন? 2009 সালে বাংলাদেশের প্রথম ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি এবং প্ল্যান অফ অ্যাকশন তৈরি হয়। ওটার ফোকাল পারসন ছিলাম আমি। তো ওই সময় আমরা কিন্তু এটি পরিকল্পনা তৈরি করি। তার আগে 2007 সালে আমরা নন কমিউনিকেবল ডিজিজ স্ট্র্যাটেজি তৈরি করি, যে অসংক্রামক ব্যাধির কর্মকৌশল এবং বাস্তবায়ন। তো সেটা তৈরি করার সময় 2004 সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করছিলাম। 5-এ আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করি এবং ওই সময়টাতে আমরা যখন এই নন কমিউনিকেবল ডিজিজ স্ট্র্যাটেজি তৈরি করি তখন স্বাস্থ্য মন্ত্রণালয় তখন বলছিল যে আমরা সংক্রামক ব্যাধির সমস্যা দূর করতে পারছি না, আপনারা অসংক্রামক ব্যাধির জন্য চলে আসছেন, কর্মকৌশল তৈরি করছেন। তো আমরা তখন মন্ত্রণালয়কে অনুরোধ করি যে কর্মকৌশলটাকে আপনারা গ্রহণ করুন, আর্থিকভাবে যদি কোনো বাজেট আপনারা এখনও নাও দিতে পারেন। খুবই আশাব্যঞ্জক ছিল যে পরের বছরই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে অনুরোধ করে যে বাংলাদেশে কোনো অসংক্রামক ব্যাধির কর্মকৌশল আছে কিনা। পরের বছরই কিন্তু ওই কর্মসূচিকে বিশ্বব্যাংক অর্থায়ন করে। তার অর্থ হলো যে আমরা আসলে চিন্তা চেতনাতে কিন্তু অনেক পিছিয়ে থাকি সবসময়। তো একই কারণে ক্যান্সারের কর্মকৌশল যখন তৈরি করা হয় সেটার মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে সেখানেও একই সমস্যা। সরকার সবসময় বলতে থাকে বাজেট নাই, টাকা নাই, আমরা টিকার টাকা, এই টাকা সে টাকা ম্যানেজ করতে হয়, ক্যান্সারের মতো রোগে কত টাকা দিব, সেই জন্য বাজেট সংকুলনের একটা বিষয় ছিল। সেজন্য আমরা সবসময় বলছি ক্যান্সারের জন্য সরকার একটা আলাদা ফান্ডই হওয়া উচিত। এবং এই যে আজকে দেখবেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, ওই কথাগুলো কিন্তু ওই ডকুমেন্টটা যদি আপনি দেখেন ওই সময় কিন্তু সব কথাগুলো বলা ছিল। কিন্তু আশার কথা যে সরকার একটা একটা করে বাস্তবায়ন করছে না তা না, এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই কর্মকৌশল কিন্তু পরিবর্তিত হয়ে যে একটা নতুন কর্মকৌশল হতে হবে সেটা কিন্তু এখনো হয়নি। ক্যান্সারে কিন্তু এটা বিস্তৃত, কারণ সময় পরিবর্তিত হয়েছে। 9 সাল ছিল, আজকে হলো 2025। এর মাঝখানে আর কোনো নতুন কর্মকৌশল নেই। ওইটার মেয়াদ ছিল 9 থেকে 15 সাল পর্যন্ত, এখন হলো 2025 সাল। মানে সেগুলো তৈরি হয়নি বলেই তো এখনো মানে বিনা চিকিৎসায় মৃত্যুর গল্পগুলো এখনো জি বাড়ছে আর কি বাড়ছে। তো এখন ওই জিনিসটা আমার মনে হয় আবার নতুন করে যদি আমরা শুরু করি, যে একটা ন্যাশনাল পলিসি ক্যান্সারের জন্য তৈরি করা দরকার, কর্মকৌশল তৈরি করা দরকার, এবং তাহলে কিন্তু আমাদের সহজ হবে যে আমরা ভবিষ্যতে আরও কীভাবে আগাবো। ওখানে কতগুলো জিনিস ছিল যে কেমোথেরাপিগুলো দেশে তৈরি করা। আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এখন কেমোথেরাপি তৈরি করে, টার্গেট থেরাপি তৈরি করছে, ইমিউনোথেরাপি তৈরি করছে, রেডিওথেরাপি মেশিন অ্যাভেলেবেল করা। কিন্তু রেডিওথেরাপির ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি, কারণ আপনি সরকারি খাতে কোনো জায়গাতে কোনো রেডিওথেরাপি মেশিন এখন চলছে না, সব বেসরকারি খাতে যা চলছে, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি মানুষের তো ওই নাগাল পাওয়াই কঠিন। তো একমাত্র এই বিএমইউর যেটা মেডিকেল ইউনিভার্সিটি রেডিওথেরাপি মেশিনটা কিন্তু কাজ চলছে। তো এটার এই যে জিনিসগুলো, রেডিওথেরাপি মেশিন আমাদের দরকার হলো অনেক 300-300-র মতো, কিন্তু আমাদের আছে কিন্তু ধরেন 20-25টা। কিন্তু স্যার রেডিওথেরাপির যে খরচ যেহেতু সরকারিতে নেই বা হচ্ছে না, মানে বেসরকারির থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই খরচের পার্থক্যটা কেমন? পার্থক্য অনেক বেশি, কারণ হচ্ছে যে এটা যেহেতু মানে সরকারিভাবে কেনা, সুতরাং এখানে খরচ কিন্তু অনেক কম। কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু খরচ অনেক বেশি। কারণ ধরুন একটি মেশিন যদি স্কয়ার হসপিটাল যে মেশিনটা 22 কোটি টাকায় কেনে, সরকার কিন্তু কেনে আরও অনেক বেশি দিয়ে, প্রায় 35-36 কোটি টাকাও পড়ে এরকম। আমি যখন স্কয়ারের বিভিন্ন সরাসরি করতাম তখন কিন্তু এটাকে চেষ্টা করা হয়েছিল যে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায়, কর্পোরেট হসপিটালের তুলনায় সবচেয়ে কম প্রাইসে রাখা। এখন তাই আছে, এখন পর্যন্ত সেবার পর্যায়ে রাখা আছে, বেশি রাখা হয়নি কিন্তু এখন পর্যন্ত। কিন্তু এটা সত্য যে সরকারির তুলনায় বেসরকারি খাতে অনেক গুণ বেশি।
এটা কিন্তু রোগীদের জন্য একটা বিশাল সমস্যা। সেই জায়গাতে আমরা কিন্তু, আমি যেহেতু আপনি জানেন যে আমি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কাজ করেছি, সেখানে কিন্তু আমরা এটা বলেছি যে এই রোগীদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থা করে দেয়া, এটা সরকার করবে যাতে করে সে বেসরকারি খাতে এবং সরকারি খাতে দুই জায়গাতে যেন চিকিৎসাটা সে নিতে পারে। কেমোথেরাপিরও অনেক দাম, রেডিওথেরাপিরও অনেক দাম, দুটো চিকিৎসা কিন্তু সে করতে পারে। তাহলে কেন করতে হবে? কারণ আপনি দেখবেন যে আজকাল অনেক রোগী কিন্তু সুস্থ হচ্ছে। স্তন ক্যান্সারে আপনি প্রচুর সার্ভাইভার খুঁজে পাবেন, আপনি কিন্তু ইভেন লাং ক্যান্সারের সার্ভাইভার খুঁজে পাচ্ছেন আজকে, কিন্তু আগে তো এটা ছিল না। এবং ক্যান্সারের হার কিন্তু বাংলাদেশে প্রচুর বাড়ছে। প্রতিটি পরিবারে আপনি যদি লক্ষ্য করে থাকেন, প্রতিটি পরিবারে, বৃহত্তর পরিবারে কারো না কারো ক্যান্সার আছে। এইটা কিন্তু আগে ছিল না। তো এই রোগীগুলো চিকিৎসা করার জন্য আপনাকে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো এবং এগুলো কিন্তু করতেই হবে। ওই কারণেই কিন্তু আপনি দেখবেন যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্টে এই বিএমইউর ক্যান্সার ইনস্টিটিউট করার কথা বলা আছে। একই পাশাপাশি বাংলাদেশে ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করা, পপুলেশন বেস ক্যান্সার রেজিস্ট্রি, হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করার কথা বলা আছে। এবং কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি এই ক্যান্সারের সেবার জন্য যদি কাজ করে থাকে বা প্রতিষ্ঠান তৈরি করে, তাদেরকে যন্ত্রপাতি আনা, অন্যান্য বিষয়, এবং কেমোথেরাপির জন্য আপনি দেখেছেন বোধহয় ইতিমধ্যে শুল্ক প্রত্যাহার করা, এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আনার জন্য দাম কম, মানে একেবারে ভ্যাট ট্যাক্স জিরো করে দেয়া, সেটা কিন্তু করা আছে। এই বাজেটে কিন্তু অলরেডি সরকার এটা করে ফেলেছে। এবং যন্ত্রপাতি আনার জন্য কিন্তু ভ্যাট ট্যাক্স মকুফ করা, এটা কিন্তু সরকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে ঊর্ধ্বের হাসপাতালগঞ্জে এটা অলরেডি সরকার এবার কিন্তু এই বাজেটে প্রস্তাবনা করে ফেলেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো করলে হবে কি, দেশের কিন্তু আপনি জানেন যে আমাদের দেশের রোগীরা মানে দেশের বাইরে চলে যাচ্ছে, প্রায় $6 বিলিয়ন চলে যাচ্ছে। এবং এই টাকাগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের শ্রমিকদের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এবং অথবা আমাদের গার্মেন্টস শ্রমিকরা কষ্ট করেন, এইভাবে টাকাগুলো অর্জন করি, সে টাকাগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। $6 বিলিয়ন কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো এই জন্য সরকার যদি বাংলাদেশে প্রণোদনা দেয়, মানে স্বাস্থ্য খাতে, বেসরকারি খাতে এবং সরকারি খাতে দুটোতেই, তাহলে কিন্তু বাংলাদেশের এই টাকাগুলো সেভ হবে, বাংলাদেশের রোগীরা আন্তর্জাতিক মানের সেবা দেশে পেতে পারবে। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন, আমরা স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের দিনই দেখলাম যে আপনি একটি চালকের ভূমিকায় আছেন আর কি। আমরা জানতে চাই যে সংস্কার কমিশন তো অনেক ধরনের প্রস্তাবনা দিয়ে থাকে, সুপারিশ করে থাকে, হয়তো অনেক কিছু বাস্তবায়ন হওয়া সম্ভব না বা হবে না ধরে নিলাম, কিন্তু তারপরেও এই যে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা, এটার জন্য পরিশ্রম করা, এটি বাংলাদেশের জন্য মানে স্বাস্থ্য খাতে কিভাবে মাইল ফলক হতে পারে বা হয়েছে, আপনি কি মনে করেন? আপনি জানেন যে ব্রিটিশ ভারতেই একটি স্বাস্থ্য কমিশন ছিল, ওটা কলেরার জন্য হয়েছিল ওই সময়টাতে, কীভাবে কলেরা নির্মূল করা যাবে। তারপরে কিন্তু এর মাঝামাঝি কোনো স্বাস্থ্য কমিশন হয়নি। আমি এই সরকারকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সুযোগ তৈরি করা হয়েছে। এটা এমন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে যে ডকুমেন্টে কিন্তু আপনার পরামর্শও আছে, অনেকের পরামর্শ, সাংবাদিকদের পরামর্শ আছে, আমি সাধারণ জনগণের পরামর্শ আছে, চিকিৎসকদের সবারই পরামর্শ আছে এখানে, বা সরকারি কর্মকর্তাদের পরামর্শ আছে, রাজনৈতিক দলগুলোর সাথেও আমরা বসেছি, যারা আগামী দিন সরকার পরিচালনা করবে তাদের সাথে আমরা বসেছি। তো এই জায়গাটাতেই ইউনিক যে এরকম একটা ডকুমেন্ট থাকলে, ডক্টর ইউনূস যেটা বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে এটা কতখানি এখনই আমরা বাস্তবায়ন করব পারবো তা নয়, বরং এটা আমি সব মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, যে মানুষ যেন জানে যে আসলে কি কি করা সম্ভব, কি করা যেতে পারে, এবং কি কি তাদের অধিকার আছে, যে কি কি পেতে পারে। সেজন্য এই ডকুমেন্টটা একটা রেফারেন্স ডকুমেন্ট হিসাবে হয়তো দীর্ঘদিন থেকে যাবে। আমি মনে করি এটা একটি সত্যি একটি মাইল ফলক স্টেপ বলে মনে করি আমি। মানে এটি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের তাদেরও চোখ খুলে দিয়েছে কিনা, কারণ তারা তো একটি পোর্শনে হয়তো পরামর্শ দিয়েছেন, কিন্তু বাকিটা তো তারা আবার দেখেছেন। আমরা একটা আভ্যন্তরীণ কথা বলি আর কি। জি। তো যখন আমরা স্বাস্থ্যখাত সংস্কার কমিশনই একমাত্র কমিশন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সভা করেছে, আর কোনো কমিশন থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সভা করেনি, পরে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে হয়েছে। যখন আমাদেরকে এই প্রস্তাবনা দেয়া হলো যে স্বাস্থ্য সংস্কার কমিশন রাজনৈতিক দলদের সাথে বসবে কি বসবে না, আমরা বলেছি এটা বসতে হবে, এটা বসে আলাপ করতে হবে। তাতে সুবিধা হয়েছে কি, আমরা যে প্রস্তাবনা তৈরি করেছি
এইগুলো বেশিরভাগ প্রস্তাবনা কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার সাথে মিল আছে। সেটা যদি আপনি বিএনপির কথা চিন্তা করেন, জামাত ইসলামের কথা চিন্তা করেন, অথবা এনসিপির কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে সবারই একটা কমন একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে কিন্তু। তো সুতরাং তাদের বাস্তবায়ন করা কিন্তু সুবিধা হবে এবং জনগণও কিন্তু এটা বলতে পারবে, কেন না। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কিনে যেটা নিয়ে সবসময় ভয় পাই, যে জায়গাটার মধ্যে, সে জায়গাটা হলো রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এগুলো বাস্তবায়ন করতে পারে না। না পারার কারণ হলো তাদের মধ্যে থাকা অনেক গোষ্ঠী স্বার্থ বা তাদেরকে এই কাজগুলো করাতে বিরত করার চেষ্টা করে। তো আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো যারা মূল নেতৃত্ব নেতা, তারা এই বিষয়গুলো খেয়াল করবে, জনগণের স্বার্থ থাকবে সবার উপরে। এবং এই স্বাস্থ্য খাত নিয়ে আপনি জানেন যে আমরা কিন্তু স্বাস্থ্য খাতকে জনগণের অধিকার হিসাবে এবং জনপ্রিয় করার জন্য সবসময় বলেছি, এবং বলেছি যে স্বাস্থ্য খাতের রাজনৈতিক এজেন্ডার মধ্যে কিন্তু প্রথম দিকে আসতে হবে, এবং এটা দিয়ে কিন্তু তারা সরকার জনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু বটে। তো সেই জিনিসটাই কিন্তু মাথায় রেখে আগামী দিনগুলোতে যদি এই রাজনৈতিক দলগুলো যারা সরকার গঠন করবেন অথবা যারা বিরোধী দলে যাবেন, তাতে উভয়ের জন্য কিন্তু এটা ইনভেস্টমেন্ট হতে পারে যে স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা। আমরা বিভিন্ন সময় বাজেটে দেখেছি যে একটা হচ্ছে খরচ করতে না পারা, আর একটা হচ্ছে যে দুর্নীতি খেয়ে ফেলে অনেক অংশ, এবং এই বাস্তবতাকে সামনে রেখেই আগামী দিনে কোনো না কোনো সরকার তো হয়তো আসবে। রাজনীতিবিদদের সাথেই এই লিয়াজো, এই যোগাযোগ, তাদের মাথায় মানে স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে দেয়া, এই কাজটাই সব থেকে বেশি জরুরি কিনা? না, অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা বিভিন্ন সময়ে, আপনি জানেন যে আপনার সাথে আমরা কিন্তু এখন টিভি কিন্তু অনেকগুলো সিরিজ অফ প্রোগ্রাম করেছিলাম এই স্বাস্থ্যখাত নীতিগুলো নিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু করেছি, এবং এখনও আমরা কিন্তু নিয়মিতভাবে কাজগুলো করে যাচ্ছি। তো এই কাজগুলো চলছে। আমি আশা করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আমরা অনবোর্ড রাখার চেষ্টা করব, যাতে করে তারা জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, এবং যেখানে আমরা বলেছি সবসময় আমরা প্রস্তুত আছি, সবসময় এই স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্যরা এখনও প্রস্তুত আছেন যে তারা রাজনৈতিক দলগুলোকে যেখানে যেখানে তারা মনে করেন সহযোগিতা চান, সহযোগিতা করতে। আপনার এই যে পুরো জার্নি, জীবন যেখান থেকে শুরু হয়েছে, আবার ফিরে এসে আবার নতুন করে হাল ধরা, জীবনের প্রত্যাশা আর কি? আমার জীবনের প্রত্যাশা একটাই, যে আমি দেখতে চাই বাংলাদেশে কোনো ক্যান্সারের রোগী চিকিৎসা ছাড়া যাতে করে মারা না যায়, এবং প্রত্যেকটা রোগী যেন কোনো না কোনো ধরনের চিকিৎসা এই দেশে পায়। এটা আমার জীবনের একমাত্র স্বপ্ন। এটা নিশ্চয়ই আমি আশা করি যে আপনারা থাকলে, বিশেষ করে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি, এখানে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি, তারা যদি সাহায্য করে, ইনশাল্লাহ আমরা কোনো না কোনো সময় সফল হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রাণবন্ত আলোচনায় অংশ নেবার জন্য। আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ। একজন চিকিৎসক জীবনের আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় একটি ছন্দপতন ঘটেছে, কিন্তু সেই ছন্দপতনই আসলে এই চিকিৎসককে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যান্সারের চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে বরং ভালো ভূমিকা রেখেছে, এবং তিনি আবারও ফিরেছেন তার শেকড়ে, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। একই সাথে স্বাস্থ্য খাত কমিশনে কাজ করার পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা খাতের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছতে পারেন এবং এই স্বাস্থ্য খাতকে অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন হবে, এবং এই যে বিদেশ যাবার যে প্রবণতা, জেনে বুঝে না জেনে, এই প্রবণতাগুলো কমবে এবং বাংলাদেশ আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হবে স্বাস্থ্যসেবায়। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।